আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব ট্রাম্পের বিজয়, হামাস ইসরায়েলকে গণহত্যা সহ সর্বাত্মক মদদ দেয়া থেকে বিরত থাকুন। এদিকে হামাস হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে বলেছেন খামেনি। এরপর জানিয়ে দিব ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জোট ভাঙল জার্মান সরকারের। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে আলোচনায় প্রস্তুত রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প কি সত্যিই 24 ঘন্টার মধ্যে ইউক্রেন সংকট বন্ধ করতে পারবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 3 দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। 3 দেশ থেকে এ হামলা চালানো হয়। শনিবার 2 নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে 130টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে এই সময় দেশটিতে অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 7টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে। ইসরায়েলের বিমান বাহিনী হাইফার দক্ষিণে বেনামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে এর মধ্যে 231টি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে ছোড়া ড্রোনের 80% প্রতিরোধ করা হয়েছে। ট্রাম্পের বিজয়ে, হামাস ইসরায়েলকে গণহত্যা সহ সর্বাত্মক মদদ দেয়া থেকে বিরত থাকুন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে নতুন মার্কিন সরকারের ব্যাপারে তাদের অবস্থান ফিলিস্তিন বিষয়ে ওয়াশিংটনের নীতি ও আচরণের ওপর নির্ভর করবে। ওই বিবৃতিতে হামাস বলেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মার্কিন সরকার ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও বৈধ অধিকারের ব্যাপারে কি নীতি গ্রহণ করে ও বাস্তবে কোন ধরনের আচরণ করে তা দেখেই আমরা হামাস এই নতুন সরকারের ব্যাপারে আমাদের অবস্থান গ্রহণ করব। ওই বিবৃতিতে হামাস আরো বলেছে দুঃখজনকভাবে মার্কিন সব সরকার 1948 সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের ব্যাপারে নেতিবাচক ভূমিকা রেখেছে এবং ফিলিস্তিন সংক্রান্ত সমস্ত দিক ও ক্ষেত্র সব সময়ই ইহুদিবাদীদের বৃহত্তম সহযোগী থেকেছে। হামাস আরো বলেছে বর্তমান মার্কিন সরকার যুদ্ধ অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমসাময়িক যুগের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান অব্যাহত রাখার ক্ষেত্রে রাজনৈতিক ও সামরিক মদদ যোগানের ফিলিস্তিন বিদ্বেষী নীতি বাস্তবায়ন করেছে এবং নারী, শিশু ও বৃদ্ধ সহ অর্ধলক্ষ ফিলিস্তিনির ওপর গণহত্যার পরিপূর্ণ শরিক হওয়ার বিষয়টি প্রমাণ করেছে নিজের ভূমিকার মাধ্যমে।
হামাস হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা সায়েদ আলী খামেনি হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহর সাহস এবং কৌশলগত দূরদর্শিতার প্রশংসা করেছেন, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর উল্লেখযোগ্য শক্তি এবং প্রভাবের জন্ম দিয়েছে। তিনি বলেন, হাসান নাসরুল্লাহর আল্লাহর উপর নির্ভরশীলতা এবং তার সাহস, জ্ঞান এবং ধৈর্যের কারণে হিজবুল্লাহ অসাধারণভাবে সমৃদ্ধ হয়েছে। বৃহস্পতিবার তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে খামেনি একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ এমন এক শক্তি হয়ে উঠেছে যাকে শত্রুরা পরাজিত করতে পারেনি, যদিও তারা সমস্ত সামরিক, মিডিয়া এবং রাজনৈতিক সম্পদ ব্যবহার করে ফায়দা নিচ্ছে। তিনি বলেন, সায়েদ হাসান নাসরুল্লাহ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, আর তা হলো হিজবুল্লাহ, যা গত 4 দশকে একটি ছোট যোদ্ধা দল থেকে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে এবং একাধিকবার ইসরায়েলি দখলদারিত্বকে লেবাননের এলাকা থেকে প্রত্যাহার করতে বাধ্য করেছে। ট্রাম্পের নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জোট ভাঙল জার্মান সরকারের। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলাজ তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীকে পদচ্যুত করার পর বুধবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের জোটে ভাঙন ধরেছে। এর ফলে আগাম নির্বাচনের পথ খুলে গেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জার্মানিতে রাজনৈতিক ডামাডোল দেখা দেয়। এই ভাঙনের ফলে চ্যান্সেলর দ্বিতীয় বৃহত্তম পার্টি সোশ্যাল ডেমোক্র্যাট এবং গ্রিনদের নিয়ে একটি ছোট সরকার গঠন করতে পারেন। জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শোলাজের নেতৃত্বে 2021 সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসা বান্ধব দল এফডিপি ও পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি। অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই 3 দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে, যার ফলে গত জুলাই মাসেও একবার এ সরকার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভেঙেই গেল এই সরকার। যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে আলোচনায় প্রস্তুত রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রস্তুত রাশিয়া। কাজাখস্তান সফরের পর এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়া কখনো কারো সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি বলেও জানান তিনি। লাভরভ বলেন, যখনই বিষয়টি উত্থাপিত হয় রাষ্ট্রপতি পুতিন তখনই আমাদের অবস্থানের উপর জোর দেন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে লাভরভ বলেন, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে কথা বলা সব সময়েই ভালো। তিনি বলেন, আমরা দেখব কোনো প্রস্তাব আছে কিনা, এবং আমি আবারও বলছি যে আমরা সম্পর্ক ছিন্ন করিনি, তবে সেগুলো পুনরুজ্জীবিত করার পরামর্শ দেওয়াও আমাদের কাজ নয়। কোনো একতরফা দাবি ছাড়া আমরা কোথাও দাঁড়িয়ে আছি এবং কিভাবে এগিয়ে যাওয়া উচিত তা নিয়ে যদি বসার উদ্যোগ নেওয়া হয় তাহলে আমরা বসার জন্য প্রস্তুত। ট্রাম্প কি সত্যি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারবেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। এখন রাশিয়ার দৃষ্টিকোণ থেকে মূল প্রশ্নটি হল, হোয়াইট হাউসের নতুন প্রশাসনের সঙ্গে ইউক্রেনের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা কিভাবে বিকশিত হবে এবং ট্রাম্পের বিজয় মস্কো ও কিয়েভের জন্য কি অর্থ বহন করবে। নির্বাচনী প্রচারণার সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি বরাবর বলেছিল তিনি জিতলে তার আনুষ্ঠানিক অভিষেকের আগে ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন। তিনি বলেছিলেন মাত্র 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্ভবত এই ধরনের কথাবার্তা প্রাক নির্বাচনী বক্তৃতা হতে পারে। ট্রাম্প আগেও এমন অপ্রচলিত বিবৃতি দেওয়ার জন্য পরিচিত ছিলেন। উদাহরণ হিসেবে বলা যায় 2019 সালের ফেব্রুয়ারিতে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে হ্যানয়ে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকের সামগ্রিক কোনো ফলাফল ছিল না, অর্থাৎ জটিল ভূরাজনৈতিক সমস্যা সমাধানে রিপাবলিকানদের কোনো সফল অভিজ্ঞতা নেই। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে ইউক্রেনে সংঘাত অবসানের প্রতিশ্রুতি সম্পর্কে তিনি কিভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এটি অদূর ভবিষ্যতে বাস্তবে কিভাবে কাজ করতে পারে তাও পুরোপুরি পরিষ্কার নয়।